এবার বলি সঞ্চিতা সং বাস্কেটের সঞ্চিতাদি বলেছো যে এত কিছু সহ্য করে কেন থেকেছি, কি আমার এমন প্রবলেম ছিল যে এইসব সহ্য করেও আমি থেকেছি, কেন চলে যাইনি, কেন আমার বাপের বাড়ি আমাকে নিয়ে যায়নি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মুন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ ভিডিও। অনেকেই জেনে গেছো আমার চ্যানেলের নাম মাম্মাস ভ্লগ। আগে ছিল মাম্মাস ক্রিয়েটিভ ভ্লগ, এখন হচ্ছে মাম্মাস ভ্লগ। ক্রিয়েটিভ ভ্লগ অনেকটা বড় হয়ে যায়, তাই মাম্মাস ভ্লগ। যেহেতু দুই মেয়ের মা, আর মেয়েদের নিয়েই আমার সংসার, মেয়েদের নিয়েই আমার সমস্ত কিছু, তাই মাম্মাস ভ্লগ। তো এবার আজকের ভিডিওটা আমি আমার কয়েকজন ভিউয়ার্স বা বলতে পারো আমার কো ক্রিয়েটার যারা, তাদের অ্যান্সার করার জন্য আজকের ভিডিওটা। কারণ তারা জিজ্ঞেস করেছো, যে যেমন একজন জিজ্ঞেস করেছে, হ্যাঁ যদিও আমাকে ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞেস করনি, পার্সোনালি জিজ্ঞেস করেছো, কিন্তু তোমাদের আমি বলেছি যে আমি ভিডিওর মারফত জানাবো। কারণ আমি বিষয়টা তো ভিডিও করেই বলেছি, যা বলার তাই আমি ভিডিও করে সবাইকেই অ্যান্সার দেবো। প্রত্যেক যারা আমার ভিডিও দেখবে তারাই বুঝে যাবে যে আগের ভিডিওটার সাথে এই ভিডিওটার ম্যাচ আছে। তো আমার একটা ভিডিও ছিল যে বাবা কেন আর আসে না, বাবার সাথে কি হয়েছে, কেন আমার এই সময় বাবাও মানে আমাদের পাশ থেকে সরে গেল, এরকম একটা তো প্রথমত যে বাবা আগাগোড়াই বাইরে কাজ করতো। তো ফার্স্টে ছিল সোনারপুরে, তারপরে মোটামুটি 7-8 মাস ধরে বাবা আছে দীঘাতে কাজ করছে। তো এবার যেদিন অমিত মারা যায় সেদিনও বাবা কিন্তু কলকাতায় ছিলেন না, বাবা দীঘাতে ছিলেন। ওনাকে ফোন করে জানানো হয়, বাবা যখন এসে পৌঁছয় তখন অলরেডি আমরা বার্নিংঘাটে পৌঁছে গেছি। যদিও দাহ করা তখনও হয়নি, কিন্তু সমস্ত রিচুয়ালসগুলো মোটামুটি প্রায় হয়ে এসেছিলো, বার্নিং ঘাটে যেগুলো করার থাকে সেগুলো প্রায় হয়ে এসেছিলো। তো বাবা দ্যাট টাইম গিয়ে পৌঁছেছে, প্রায় না, সেগুলো কমপ্লিট হয়ে গেছিলো, তো বাবা তখন গিয়ে পৌঁছেছে বার্নিং ঘাটে। তো তারপরে বাবা কিছুদিন ছিল, 3 দিন মানে হঠাৎ করেই তো চলে এসেছিলো, কোনো রকম ছুটি ছিল না, তাই 3-4 দিন মতন থেকে আমার বাড়িতেই, মানে আমরা নিচের ঘরে থাকতাম তখন, তো আমাদের আর ওইটাকে কি বলে গুরুদশা চলছিল। তো ওই সময় আমরা নিচের ঘরে থাকতাম আর বাবা উপরের ঘরে থাকতো। তো ওই 3-4 দিন থেকে বাবা আবার চলে গেছিলো, দিয়ে আবার অমিতের যেদিন কাজ ছিল শ্রাদ্ধ শান্তির, তার আগের দিন বাবা আসে কলকাতায়। তো প্রথমত বাবা কলকাতাতে থাকে না, এই একটা কারণ যে বাবা এখন আর আসা হয় না। দ্বিতীয়ত যেটা হচ্ছে মেইন কারণ, যে বাবা এই সময় কেন পাশ থেকে সরে গেল বা কিছু, সেটা হচ্ছে যে দেখো, আমার বাবা আছে, সে কাছে থাকুক আর দূরে থাকুক সে আছে, কিন্তু আমার মেয়ে দুটো বাবা হারা। এবার আমার বাবা যদি আসে, এবার তার সাথে যদি সবসময় আমি বাবা 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 করি বা ফোন করি, বা বাবাও যদি সবসময় ফোন করে খোঁজ নেয়, তখন আমি হ্যাঁ বাবা বলো তুমি কেমন আছো, এই যে কথোপকথনগুলো হবে, তখন ছোট ছোট মেয়েগুলোর মধ্যে একটা আক্ষেপ জন্মাবে। এমনি এক এক সময় ওরা হঠাৎ হঠাৎ কাঁদে, চোখ থেকে জল পড়ে, বুঝি ওদের ভেতরে ইমোশনটা কাজ করে। বন্ধুদের বাবারা যখন কোনো কিছু গিফট করে তাদের মেয়েদের, বলে যে দেখ এটা আমার বাবা দিয়েছে, তখন ওদের শূন্য জায়গাটা নাড়া দিয়ে ওঠে। তো সেই জন্যই আমি বাবাকে বারণ করেছি যে তুমি এখন আর বেশি এসো না, যেটুকুই মানে আমি নিজের থেকেই একটা ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়েছি যাতে মেয়েদের খুব একটা কষ্ট না হয়। আর রইল বাকি বাপের বাড়ির স্বাদ দেওয়া না দেওয়া, তো হ্যাঁ বাবা যখন আসে, যেমন পুজোর সময় এসেছিলেন বাবা, মানে আমাদের 3 জনের জন্য 3000 টাকা দিয়ে গেছিলেন। তারপরে এই জানুয়ারি মাসে না ডিসেম্বরে এসেছিলেন, ডিসেম্বরের ফার্স্টের দিকে এসেছিলেন, তো তখনও হাত খরচা বাবদ আমাকে 4000 টাকা দিয়ে গেছে বাবা। আর মেয়েদের হাতেও ছোটো মেয়েকে 200, বড় মেয়েকে 500 এরকম দিয়ে গেছে, যেহেতু ওদের টুকটাক খরচাপাতির জন্য, আর আমাকে 4000 টাকা দিয়ে গেছে। তো এই হচ্ছে বাবার দেওয়া। আর রইল বাকি বাপের বাড়ি পাশে থাকা না থাকা, দেখো আমাদের মানে ফ্যামিলিতে কী বলো তো, মেয়ে হচ্ছে একটা অবাঞ্ছিত জিনিস, আমি সেইভাবেই বড় হয়েছি। মেয়ে মানে মানে বাবা মা সারা জীবন কষ্ট করে যা উপার্জন করবে সেটা মেয়ে নিয়ে চলে যাবে।
আর ছেলে মানে অনেকটা হাইফাই ব্যাপার, ছেলে উপার্জন করবে, অনেক কিছু সয় সম্পত্তি বাবা মাকে করে দেবে। ইভেন বাবা মা মারা গেলে ছেলেরা স্বর্গে বাতি জেলে তাদের আত্মাকে পৌঁছে দেবে, বাবা মার আত্মাকে স্বর্গে পৌঁছে দেবে, স্বর্গে বাতি দেবে। কিন্তু মেয়েরা এসব কোনো কাজে লাগে না। মেয়ে হচ্ছে অবাঞ্ছিত জিনিস। আমি সেইভাবেই বড় হয়েছি। অত ডিটেলস আর এখন বলবো না, কারণ কি বলতো, পুরোনো দিনগুলো ঘাটলে আবার 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 কষ্ট হবে। মানে মেয়ে মানে এরকম যে সকালবেলায় মেয়ের মুখ দেখা যাবে না ঘুম থেকে উঠে, তাহলে দিনটা খারাপ যাবে। মেয়ে মানে এরকম যে সে যদি কলেজ যাওয়ার জন্য 10টা টাকা নেয়, তাকে কৈফিয়ত দিতে হবে। 10 টাকা নেওয়া যাবে না, তাকে হেঁটে কলেজ যাতায়াত করতে হবে। এরকম মেয়ে মানে অনেক প্রতিবন্ধকতা, মেয়ে মানে অনেক রেস্ট্রিকশন, অনেক একটা দুচ্ছাই ব্যাপার। আর আর এবার বলি, সঞ্চিতা সং বাস্কেটের সঞ্চিতাদি বলেছ যে এত কিছু সহ্য করে কেন থেকেছি, কি আমার এমন প্রবলেম ছিল যে এইসব সহ্য করেও আমি থেকেছি, কেন চলে যাইনি, কেন আমার বাপের বাড়ি আমাকে নিয়ে যায়নি। তো প্রথমেই বললাম মেয়ে মানে দুচ্ছাই ব্যাপার। তারপরে আমার আবার দুটো মেয়ে। আমার বাড়িতে এরকম কথা ছিল যে মেয়ে যদি ঘরে পালতে হতো তাহলে একটা পেটি পালতাম না, বিয়ে না দিয়ে। মেয়েকে বিয়েও দিলাম, আবার 3টে পেট পালবো, মানে মেয়ে আবার তার আবার দুটো মেয়ে, অসম্ভব ব্যাপার। আমার ঠাকুমার কথা ছিল, মেয়ে মানুষ, বিয়ে হয়ে গেছো, পায়ে হেঁটে গেছো শ্বশুরবাড়িতে, কাঁধে চড়ে শ্বশুরবাড়ি থেকে বেরোবে, আর পায়ে হেঁটে আমার বাড়িতে রিটার্ন আসবে না, আমার বংশের নাম কলঙ্কিত করবে না। আমি অনেক ভিডিওতে বলেছি যে আমাদের ফ্যামিলিটা অনেক মান সম্মান পয়সা কড়ির দিক থেকে প্রচুর রেপুটেটেড ফ্যামিলি। মানে তাদেরকে যে কী মান সম্মান তারাই জানে, বাদ দাও, আমি আর সেইগুলো ঘাটতে চাই না। ঠাকুমাও নেই, গ্র্যান্ডপাও নেই, কেউই নেই আর। তো এই হচ্ছে ব্যাপার। এবার কোনো কি স্টেপ নিয়েছিলাম? হ্যাঁ, স্টেপ আমি অনেক নিয়েছিলাম। থানায় গিয়েছিলাম, জিডি করেছিলাম, সব কিছু করেছিলাম। তারপরেও তো আর এই সমস্ত বিষয় বাপের বাড়িতেও জানিয়েছিলাম, বাবা মা সবাই জানতো, কিন্তু সবার বক্তব্য একটাই যে তোমার ঘরে দুটো ভাই আছে, তোমাকে আর কোনো রকমভাবেই ফিরে আসা যাবে না, তুমি যেখানে আছো সেখানেই তোমাকে থাকতে হবে, বাঁচলে বাঁচো, মরলে মরো। বেঁচে আছো যতক্ষণ ততক্ষণ সহ্য করো, মরে গেলে তোমাকে যদি ওরা মেরে ফেলে, তখন যদি আমাদের কিছু করা সম্ভব হয় করবো, কিছু সম্ভব না হলে করবো না। তুমি তোমার ওটা কপাল ভেবে মেনে নাও। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এই গত বছর এই ইউটিউবেও জানিয়েছিলাম, তারপরেও অনেক হয়েছে, অনেক অশান্তি হয়েছে, প্রচুর অশান্তি হয়েছে। মানে যে কী হারে মারধর খেয়েছি, পরপর অনেক দিন ভিডিও গ্যাপ, লাইভ গ্যাপ। তারপরে এইরকমভাবে চলছিল। তো একদিন রাত্রে হঠাৎ প্রচুর অশান্তি, ভাই আসলো। ভাই এসে কোথায় ওকে বলবে দু কথা, তো ওকে কিছু না বলে ভাই আমাকে বলল, ওর তো কোনো অবজেকশন নেই, ও তো তোকে তাড়িয়ে দিচ্ছে না, ও বাইরে যা করছে করছে, ও তো তোকে ঘরে রেখেছে, তোকে তো ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে না, তো তোর যদি থাকতে অসুবিধা হয় তাহলে তুই চলে যা, তুই চলে যা। তো তখন আমি ভাইকে বললাম যে তুই যে আমাকে বলছিস, তা আমি কোথায় যাব? তো ভাই বলছে, তুই কোথায় যাবি আমি কি করে জানবো, তোর অসুবিধে তোর হচ্ছে, তুই চলে যা, ও ও তোকে তাড়িয়ে দিচ্ছে না। আর তখন রিয়েলাইজ করলাম যে ওরা এই ধরনের কথা বলে কারণ ওরা যদি ওকে কিছু বলতো, তাহলে ওদের ভয় ছিল যে ও যদি আমাকে তাড়িয়ে দেয়, তাহলে আমি যদি বাপের বাড়িতে গিয়ে উঠি। তো এই সমস্ত মানে দুতরফা দিক ঠিক রেখে মানে আমাকে বলা হচ্ছে যে তোর অসুবিধা হচ্ছে, তুই চলে যা, মানে এরকম ব্যাপার। তুই চলে যার মানে দুতরফায় যাতে কোনো দোষ না থাকে যে এও তাড়িয়ে দেয়নি বা ওরাও এ করেনি, আমি স্বেচ্ছায় কোথাও চলে গেছি মেয়েদের নিয়ে বা মেয়েদের ছেড়ে, যাই হোক। তো কোথায় যেতাম দুটো মেয়ে নিয়ে, 3টে মেয়ে মানুষ আজকালকার সমাজে, কোথায় যেতাম? সব কিছু সহ্য করেছি, সব কিছু বরদাস্ত করেছি, যে যাই হোক রাস্তায় ফুটপাতে তো পড়ে থাকতে হবে না, দুটো মেয়েকে নিয়ে মাথার উপর একটা ছাদ তো আছে, মার খাই ধর খাই, পেটে খাই আর না খাই, অ্যাটলিস্ট মাথার উপর তো একটা ছাদ আছে। আজকাল মেয়েদের মাথার উপর ছাদের একটা খুব দরকার। এই সব ভেবেই সব 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 আমি জানি আমি কি সহ্য করেছি জীবনে, কোন পর্যায়ের মার খেয়েছি, কোন পর্যায়ের। আজকে আমার স্পন্ডেলাইটিসের ব্যথা,
মানে এরকমও মার খেয়েছি যে সাদা মার্বেলগুলো যেগুলো থাকে তার মধ্যে মাথা এরকম ফেলে আমাকে মারা হয়েছে। আমার এই ঘাড়ে এরকমভাবে একটুর জন্য ঘাড় ভেঙে যায়নি আমার। 7 দিন আমি বিছানায় শয্যাশায়ী, উঠে সোজা হয়ে বসতে পর্যন্ত পারিনি। এই হচ্ছে কেন চলে যায়নি, এই হচ্ছে তার কারণ। চলে গেলে কোথায় যেতাম, কি করতাম? আস্তানা তো কোথাও ছিল না যে কোথাও মাথা গোজার ঠাঁই দেবে। দুটো মেয়েকে দিয়ে, 3টে মেয়ে মানুষের একদিন হলেও পেট চালাবে, এটা ছিল না, আজও নেই। 2 দিনের বেশি 3 দিন কোথাও থাকলেই সকলের মুখ ভারী হয়ে যায়, কটু কথা শুনতে হয় নানান রকম। তো ওই জন্য খাই আর না খাই অন্তত মাথার উপর একটা ছাদ তো আছে। আর হ্যাঁ, সঞ্চিতা দি আরেকটা কথা বললে যে সব মৃত্যুই দুঃখের হয় না, কিছু মৃত্যু হয়তো কিছু জনের জন্য হয়। তো সেটাই মনে করি যে অ্যাটলিস্ট খাই আর না খাই মনে দুঃখ আছে কিন্তু শান্তি আছে। নতুন কোনো ঝগড়া তৈরি হয়নি, নতুন কোনো অশান্তি তৈরি হয়নি 4 মাসে, নতুন করে কোনো দেনাও তৈরি হয়নি। মানে যেই দেনাটুক তৈরি হয়েছে সেটুক আমি মিটিয়ে দিতে পারবো, এইটুক ভগবানের ওপর ভরসা আছে, নিজের ওপরেও ভরসা আছে যে যেটুক দেনা করেছি খাওয়া দাওয়ার এই আর্থিক সংকটের জন্য সেটুকু আমি মিটিয়ে দিতে পারবো। তো অ্যাটলিস্ট নতুন করে কোনো বড় সমস্যা বা নতুন করে কোনো বড় দেনা আর আমাদের জীবনে তৈরি হয়নি। খাই না খাই 2টো মেয়ে নিয়ে অ্যাটলিস্ট একটু শান্তিতে আছি। ভগবান করুক মেয়ে দুটোকে ভালো করে পড়াশোনা শিখিয়ে ওদের জায়গায় দাঁড় করিয়ে দিতে পারি। তোমরা আমার সেই সহযোগিতাটুকু করো, পাশে থেকো, এটাই বলবো। আদার্স কে কী বললো না বললো, কে আমায় নিয়ে কী করলো কাটাছেঁড়া, সেসব আর ভাবি না। জানি এখন অনেকে অনেক কিছু বলবে, একা মানুষ চিল শকুনে তো ছিঁড়ে খায়, তাই না? সমাজটাই সেরকম বলবে, তাতে আমি কিছু মনে করি না। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে আমি কেন ছেড়ে যাইনি, কেন এত কিছু সহ্য করে এখানেই থেকে গেছি। ভেতরটা ভারী হয়ে আসে যখন অতীতগুলো মনে পড়ে, দম বন্ধ হয়ে আসে। তো চলো আর বাড়াবো না ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাবাই, লাভ ইউ অল।